টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন, কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। অনেকদিন ইমিগ্রেশন নিয়ে কথা হয় না, যদিও গতকালকে আমরা একটু বলেছিলাম। আজকেও আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ ইমিগ্রেশনের যে পরিস্থিতি, এটা প্রত্যেকের জন্য একটু উদ্বেগজনক অবস্থায় আছে, হতাশার মধ্যে আছে। সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, যে কীভাবে হতাশা থেকে আমরা উত্তরণ ঘটাতে পারি, এবং এক্ষেত্রে বিভিন্ন আবেদন যে পড়ে থাকে সেটা এক্সপিডাইট করার কোনো সুযোগ আছে কিনা, মোশন টু রিওপেন আইনি বাস্তবতায় ভুল সিদ্ধান্ত বা তথ্যের ঘাটতিতে কতটা কার্যকর করা যেতে পারে, এটি আজকে আমাদের আলোচনার মূল বিষয়। তারপর সাথেও যদি হাতে সময় থাকে তাহলে ইমিগ্রেন্ট ভিসার প্রায়োরিটি ডেট আপডেটটা কী আছে সেটি আমরা কথা বলবো। ইমিগ্রেন্ট ভিসা পোস্ট কি স্থায়ী কিনা, নাকি এটা সাময়িকভাবে করা হয়েছে, সে বিষয়টি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, এর বাইরেও ইমিগ্রেশন সংক্রান্ত আপনাদের তো নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সময় সাপেক্ষে। এবং ইত্যকারে এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি মঈন চৌধুরী, ESQ, অ্যাক্সিডেন্ট কেসেস অ্যান্ড মেডিকেল ম্যালপ্র্যাকটিস, ইমিগ্রেশন বিশেষজ্ঞ, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ, কুইন্স কাউন্টি, এবং ডাইরেক্টর আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন। জনাব অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকে স্বাগত। ধন্যবাদ। রমাদান মুবারক। রমাদান মুবারক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক দিন পরে আপনাকে পেয়েছি। আমি জানি আপনার শরীরটা অত ভালো নেই, তারপরে অনেক অনুরোধ করে আপনাকে আমাদের স্টুডিওতে নিয়ে এসেছি। আপনি বাংলাদেশেও গিয়েছিলেন, এর মধ্যে বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে প্রতিনিধি হয়ে গিয়েছিলেন। আমরা দেখেছি আপনার অনেক ফেসবুকে আপনার স্ট্যাটাস আমরা দেখেছি, আমরা খুবই উৎফুল্ল ছিলাম, আমরা গর্বিতও বোধ করেছি। যাই হোক, তো আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। যে একটু কোনো ইমিগ্রেশনের দেখলাম এই মার্চ মাসের ভিসা বুলেটিনে, বিশেষ করে যেটা আমরা দেখেছি যে এমপ্লয়মেন্ট বেসড যে সমস্ত ক্যাটাগরিগুলো আছে সেগুলো অনেক এগিয়েছে। তার সাথে সাথে যদি কিছু আপডেট আপনার কাছে থাকে সেটি আপনি দেবেন, তা না হলে আমরা মোশন টু রিওপেন এটা নিয়ে কথা বলতে চাই, যেটা আসলে কি এবং এটি মোশন টু রিকনসিডার থেকে কিভাবে আলাদা। অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ রানা ভাই, খুব সুন্দর উপস্থাপনা করার জন্য। আমি শুরু করার আগে দু একটা যে সমসাময়িক ঘটনা দিয়ে শুরু করতে চাচ্ছি। ইদানিং আপনারা সবাই সারা বিশ্ব দেখেছে যে আমেরিকাতে স্নোস্টর্ম হয়েছে, এবং অনেকেই প্রশ্ন করেন যারা অ্যাক্সিডেন্ট করেছে স্নো অথবা আইসের মধ্যে স্লিপ অ্যান্ড ফল করেছে, তাদের অনেকের কাগজপত্র নয়, তারা ভয়ের সঙ্গে তারা কেস করতে পারবে কিনা। হ্যাঁ, আপনারা আমেরিকার যে কোনো স্টেটে থাকেন না কেন, যদি আপনারা কোনো ধরনের আইসের মধ্যে স্লিপ অ্যান্ড ফল করে থাকেন, আপনার অধিকার আছে বিনামূল্যে অ্যাটর্নি নেওয়ার, এবং আমরা বিনামূল্যে পরামর্শ দিয়ে থাকি। এবং এক্ষেত্রে বিভিন্ন স্টেটে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিরা, লাইসেন্স অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত আছে। সো এই ক্ষেত্রে আপনাদের কাগজপত্র থাকুক না থাকুক ব্যাপার না, আপনার অধিকার আছে ক্ষতিপূরণ আদায়ের জন্য মামলা করার। এই বিষয়ে আপনি জানা থাকা ভালো। নাম্বার 2, অনেকগুলো প্রশ্ন পাচ্ছি, কল পাচ্ছি ডুয়াল ন্যাশনালিটি সারেন্ডার করার জন্য। প্রতিনিয়ত খুব ভয়ে মানুষজন আতঙ্কিত যে ভাই, আমি যে বাংলাদেশ নাগরিকত্ব ছিল, এখন একটা ল নাকি হয়েছে যে এপ্রিল মাসের ভিতরে এটা সারেন্ডার করতেই হবে, নাহলে আমাদের ধরে আমেরিকাতে পাঠিয়ে দেওয়া হবে। এটা সম্পূর্ণ মিথ্যা তথ্য। আমি অ্যাজ অ্যান অ্যাটর্নি এট ল হিসাবে আমেরিকার সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট ইউনাইটেড স্টেটসের একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাটর্নি হিসেবে বলতেছে আপনাদেরকে, এখন পর্যন্ত এরকম কোনো আইন হয় না বা এক্সিকিউটিভ অর্ডার হয় নাই। তবে 2005 সালের শেষের দিকে একটা
এক্সক্লুসিভ সিটিজেনশিপ অ্যাক্ট হওয়ার কথা ছিল, এটা স্টিল পেন্ডিং, এটা কোনো ভোটাভুটি হয় না, এখনো আইনে পরিণত হয় নাই। তো আপনারা এই ক্ষেত্রে প্যানিক না হয়ে সতর্ক থাকবেন, কারো ভুল তথ্যে আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন না। যদি আইন হয় আমরাই আপনাকে বলবো, আমরা লাইভে এসে বলবো, TVN24 এর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো যেই প্রশ্নগুলো আপনার ছিল ওই প্রশ্নতে আসি এখন। ভিসা বুলেটিন এমপ্লয়মেন্ট বেসড অনেক ত্বরান্বিত হচ্ছে, অনেক ক্ষেত্রে অনেক বেশি ত্বরান্বিত হচ্ছে। সো এমপ্লয়মেন্ট বেস ক্যাটাগরি আপনারা জানেন, আমরা যেগুলো খুব বেশি করি EB2 আর IW, আপনি যে কথা বলা শুরু করেছেন, ন্যাশনাল ইন্টারেস্ট ড্রাইভার, যদি আপনার ব্যাচেলার্স ডিগ্রি থাকে কোনো যে সায়েন্স সাবজেক্টের মধ্যে অথবা যেগুলো ইম্পর্টেন্ট সাবজেক্টে, এবং যে 5 ইয়ার্স প্রোগ্রেসিভ এক্সপিরিয়েন্স থাকে, অথবা মাস্টার্স ডিগ্রি থাকে, যে কোনো দেশের হোক না কেন, আর যদি এক্সপিরিয়েন্স থাকে আমরা এটাতে করতে পারি। তবে আপনারা সবাই কিন্তু এইভাবে কোয়ালিফাই হবেন না। আপনারা ঢালাওভাবে যদি বলে যে সবাই কোয়ালিফাই হবে, নো, আপনি আগে রিভিউ করতে হবে। এক্ষেত্রে আমরা রেজিউমি যদি আপনারা পাঠান, আমাদের অত এখানে তথ্য দেবো না, যেহেতু এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমরা তথ্যমূলক কথা বলছি, আমরা কোনো অ্যাডভার্টাইজমেন্ট করছি না এখানে। তো আপনারা যার সাথে কাজ করেন না কেন, আমরা রেজিউমি পাঠানোর পরে একজন অ্যাটর্নি রিভিউ করার পরেই বুঝতে পারবো আসলে আপনি কোয়ালিফাই করেন কিনা। কোয়ালিফাই না করলে আমরা ফাইল করা উচিত হবে না। অনেকে র্যান্ডমলি সবারটাই করতেছে, দেখালে কোনোটাই হচ্ছে না। সো এক্ষেত্রে আমরা স্পেশালি এগুলো যে করে থাকি, আগে রেজিউমি রিভিউ করি, দেন আমরা জানাই যে আপনারটা হবে কিনা, দেন উই ক্যান ওয়ার্ক টুগেদার। অনেকে দেখা যায় নামি দামি কোম্পানিতে ফাইল করে, তারা একই জিনিস বারবার ফাইল করে, রিপিট করে, যে সব ফাইল করে দিল আবার সব রিটার্ন চলে আসতেছে। তো এগুলো আপনারা পার্সোনাল কেয়ার, কোন অ্যাটর্নি আপনাকে কতটুকু দেয়, এটার উপর ডিপেন্ড করে আপনার সাকসেস রেট কতটুকু। তারপরে প্রশ্ন করেন ভাই। প্রশ্ন আপনাকে আমি করেছিলাম, আমরা মূল আলোচনা যেটা মোশন টু রিওপেন সেটার ব্যাপারে বলেছিলাম যে এটা আসলে কি, এবং মোশন টু রিকনসিডার থেকে এটা কিভাবে আলাদা, প্রশ্নটি থাকবে। তবে একজন দর্শক অপেক্ষা করছেন, ফোনটি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, জি আমাকে বলছেন? জি জি জি, আপনি প্রশ্ন করুন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি মুহিনবার কাছে একটা প্রশ্ন। জি। আমার ছেলে হাই স্কুলে গ্রাজুয়েশন, আমি স্কুলে গেছিলাম, তো অডিটর রুমে ওদিনকে বৃষ্টি ছিল, তো আমি ওই অডিটর রুমে পড়ে যে আমার হাত ভেঙে গেছিল। জি। তো আমার বাঙালি ভাই বললো উনি নাকি অ্যাটর্নি অ্যাক্সিডেন্টে কেস করে। তা আমি বললাম যে আমি তো স্কুলে পড়ে গেছি অডিটরিয়ামে। বললো কি সমস্যা নাই, এটা নিয়ে আপনি কেস লড়তে পারবো। তারপরে উনি আমাকে নিয়ে গেল ওনার অফিসে, ওইখানে কেস নিল। তারপরে আমার হিয়ারিং হলো, বললো, তো বললো ইন্টারভিউটা আপনি অনেক ভালো করছেন, কিন্তু এটা এই কেসের প্রসেসিং 3 বছর লাগে। ঠিক আছে, তা আমি কোনো কিছু জানি না, আমার বলছিল কোনো কিছু তোমার ছবি টবি আছে নাকি, তখন তো আমার কাছে কিচ্ছু নাই, আমি পড়ে যা ভেঙে গেছি, আমাকে ওই বসেছে নাকি ছবি তুলবো না কি করবো, ওইখানে কিছু আমার মনে নাই। আমি 5 মিনিট দাঁড়াইছি, দাঁড়ানোর পরে আমি ওরা পড়ে গেছি। অডিটোরিয়ামটা ভিজা ছিল, পিছলা। তারপর ওরাই করছে, এখন তো 2-3 বছর এই যে হয়ে গেল, কিন্তু এখনো কোনোই নাই। তাই আমি ওদেরকে কল করছি, ওরা বলতেছে যদি কেস হয়ে যেত তাহলে আপনার কাছে চিঠি যেত। চিঠি যখন দেয় না, তখন হয়তো কেস আছে, কিন্তু অ্যাকচুয়ালি ওই আছে ওই পর্যন্তই, কোনো নাই। কত বছর আগে হয়েছিল? হবে কত বছর আগের কথা এটা বললেন? 3 বছর আগে? হ্যাঁ। আচ্ছা, তো এখন আপনার কি প্রশ্নটা কি? 2023 তে। আচ্ছা জি, এখন প্রশ্নটা কি আপনার? প্রশ্ন হচ্ছে কি, তাহলে এই কেসে কি কোনো সুরাহা কি হবে না কি এমনি এরকম থাকে? অনেক অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি এই যে লাইভ প্রোগ্রামে কোনো অ্যাটর্নির নাম বলে তাদেরকে বিতর্কিত করতে চাই না। আমি খুব এথিক্স ফলো করি, আমরা অ্যাটর্নি এট ল। আমি সবসময় বলি আমি গর্বিত বাংলাদেশি এবং আমেরিকার সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট অফ দ্য ইউনাইটেড স্টেটসের একজন গর্বিত মেম্বার। সো আমরা যদি কথা বলতে চান, আপনার উচিত হবে আপনার ফাইলটা নিয়ে যে কোনো একজন অ্যাটর্নির কাছে যেতে পারেন, আপনার অধিকার আছে, আপনি মামলা পরিবর্তন করতে পারেন। তো আমি করতে বলি না আপনাকে, ডিপেন্ড করে আপনি কার কাছে আছেন, সে কতটুকু অভিজ্ঞ এবং আপনার ড্যামেজ কতটুকু
কতটুকু ইনজুরি, কতটুকু ফিউচার ড্যামেজ আছে কিনা বা কিভাবে ঘটনাটা ঘটেছে এটার উপর ডিপেন্ড করে। আমি কারো নাম বলে তাদেরকে ছোট করতে চাই না। আপনি যদি মনে করেন যে আপনি অ্যাটর্নি আপনাকে ভালো সার্ভিস দিচ্ছে না, আপনি আপনার পছন্দ মতো যে কোনো কারো কাছে যে কথা বলতে পারেন। সে যদি আপনাকে পরামর্শ দিতে পারে অথবা আপনি আপনার অ্যাটর্নির সাথে যোগাযোগ করে সঠিকভাবে কথাগুলো জানার চেষ্টা করেন। যদি সে সন্তোষজনক উত্তর দিতে না পারে, আপনার অধিকার আছে আপনি অন্য কোনো অ্যাটর্নির সাথে কথা বলার, যোগাযোগ করার। তো তার এই মামলাটার কি কার্যকারিতা আছে এখনো আপনার কাছে মনে হয়? যেহেতু আমি মামলা সম্পর্কে কিছুই জানি না, আমার হাতে মামলার কপি নাই। যদি যে কোনো অ্যাটর্নির কাছে অনুচিত হবে, যদি সন্দেহ করে অ্যাটর্নি ঠিক মতো করছে কিনা, আপনি অন্য একজন অ্যাটর্নির কাছে যে সরাসরি দেখা করেন অথবা কথা বলেন, ফোনে কাগজপত্র আদান প্রদান করেন। সে বলতে পারবে আসলে মামলাটুকু পেন্ডিং আছে কিনা বা কতটুকু আপনার চান্সেস আছে। এখানে অনেক কিছু ফ্যাক্টর আছে। আপনার ইন্টারভিউ কীভাবে হয়েছে, আপনার যে স্টেটমেন্ট যখন ছিলেন তখন কি বলেছিলেন, এবং ফিউচারের কি ড্যামেজ আছে, অনেক ফ্যাক্টর আছে। তা আপনার উচিত হবে আপনি একজন অ্যাটর্নির সাথে সরাসরি যে কথা বলা, এটা আপনার অধিকারের মধ্যে পড়ে। কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশিও হয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম। জি আমি টলিডো ওয়ার্ড থেকে বলছি। জি আমি ইউএস এর সিটিজেন। জি 2013 সালের ফেব্রুয়ারি মাসে আমি সিটিজেন হওয়ার পরে জি। আমার একমাত্র মেয়ে, জামাই এবং নাতিদের নামে দরখাস্ত করি জি। এবং সেটা অ্যাপ্রুভ হয় এবং আমাদের কাছে কাগজপত্র চায়। সেটা আমি 2024 সালের সেপ্টেম্বর মাসে এটা পাঠাই। জি। পাঠানোর পরে ওনারা সেপ্টেম্বর মাসের 9 তারিখে আমার কাছে আবার কিছু ওই ভিসা প্রিপারেশনের জন্য কাগজপত্র চায়। তো সেটা আমি কাগজপত্র সব দিয়েছি, মানে আমার মেয়ে এবং নাতিদের নামে। এখন এটা পেন্ডিং আছে। ওখানে বলছে যে কাগজপত্র পাঠাইবার জন্য পাবলিক ডকুমেন্ট এবং ভিসার ফি, কিন্তু এরপরে এটা পাঠানো হয়েছে, এটা এখনো রিসিভ করে না। এখন ওইটা কি করা যায় এবং কখন এটা আবার ডাকতে পারে, এইটা একটু জানাইলে খুশি হবো। অনেক ধন্যবাদ জনাব আমিনুল ইসলাম আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ। আপনার যে প্রসেসটা হচ্ছে, আমি মনে করছি সিএসসি তে হচ্ছে পেন্ডিং আছে ফাইলটা, এনবিসি তে পেন্ডিং আছে। আপনার যদি অনেক সময় পোর্টাল ওপেন হয় না, কারেন্ট হওয়ার সময় পোর্টালটা, যদি পোর্টাল ওপেন হয়ে থাকে, আপনি সব ডকুমেন্ট স্টেপ বাই স্টেপ জমা দিতে হবে। তারপরে এটা কমপ্লিট হবে। কমপ্লিট হওয়ার পরে ভিসা নাম্বার যখন অ্যাভেলেবল হবে, তখনই আপনার ইন্টারভিউ ডাক আসবে। এছাড়া ইন্টারভিউ ডাক আসবে না, কারণ এগুলো অনেক লেংদি প্রসেস হচ্ছে আপনার ফ্যামিলির জন্য। আপনার হচ্ছে F3 ক্যাটাগরি 2011 এখন চলতেছে, 11 আপনারটা হচ্ছে 13-এ। হয়তো আপনি সব ডকুমেন্টগুলো জমা দেন, তারপরে যদি পোর্টাল ওপেন হয়ে থাকে, ইউ শুড সাবমিট অল দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস এবং ফিগুলো জমা দিলে পরে এফিডেভিট সাপোর্ট জমা দিবেন। তারপরে আপনার এটা কমপ্লিট হওয়ার পরে তখন আপনাকে, যখন ভিসা নাম্বার অ্যাভেলেবল হবে, তখন আপনাকে এমবাসি ইন্টারভিউর জন্য ডাকবে। আর এমনিতেই তো যেহেতু ওনার 11 চলছে, 13 সাল, এমনি তো 2 বছর এখনো আছে। তারপর তো এখন তো ভিসা পোস্টটা চলতেছে, এমনিতেই তো ভিসা পোস্টটা কিন্তু কোনোভাবেই প্রসেসিং কার্যক্রম এফেক্ট করছে না। হ্যাঁ, সেটা আমরা সবসময় বলছি, যেটা ভিসা পজ মানে ভিসা বন্ধ না, ভিসাটা স্থগিত, একবারে বন্ধ না, স্থগিত। সব কার্যক্রম চলছে। সবই চলবে। একটা সময় পরে আপনাদেরকে যখন ইনভেস্টিগেশন শেষ হবে এবং পোস্টটা যখন লিফট করবে, তখন আপনাদেরকে দেখেন অনেক শত শত লোক, হাজার হাজার লোক একসাথে হয়তো আমেরিকা চলে আসবে, কারণ তারা ভিসাগুলো ইস্যু করবে। মানে এখন ইন্টারভিউ হচ্ছে, ইন্টারভিউ সবই কাজ, শুধু স্ট্যাম্পটা দিচ্ছে না, ভিসা দিচ্ছে না শুধুমাত্র। কিন্তু সব প্রসেসগুলো চলছে। এক্ষেত্রে আপনার ভয় না পেয়ে সবাইকে বলি, এটা পোস্টটা টেম্পোরারি। আগে বলা হয়েছে পোস্টটা হচ্ছে টেম্পোরারি পজ, এটা একটা স্থায়ী না, তবে এটা এনি টাইম লিফট হতে পারে। ডোনাল্ড ট্রাম্প নিজেও জানে না
কবে সে অর্ডারটা দেবে। তো অর্ডার দেওয়ার পরেই কিন্তু এগুলা ইনভেস্টিগেশন কমপ্লিট হইলে কেস বাই কেস তারা ভিসা ইস্যু করতে থাকবে। আমার মনে হয় দেখবেন যে একই ফ্লাইটে মানে শত শত লোক আসছে, এরকম হবে আর কি ইন ফিউচারে। অনেক ধন্যবাদ আমিনুল ইসলাম, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আরও একটি প্রশ্ন আছে টেলিফোনে, তবে তার আগে একটু জেনিভ হাসানের একটি প্রশ্ন আছে, তারটা দিয়ে নেই। আমি সম্প্রতি ইউএস সিটিজেন হয়েছি, আমার একটি বিবাহিত 35 বছরের ছেলে আছে। আমার ছেলে B2 ভিসাতে কি সন্তান সহ ইউএসএতে, প্রশ্নটি চলে গেল। জেনিভ হাসান, আপনার প্রশ্নটি আবার একটু দয়া করে পাঠাবেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আমাকে জি জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়াসলাম। আপনি কি টেলিফোনটা ঠিক মতো একটু কানের কাছে নিন এবং যদি স্পিকারে দিয়ে কথা বলেন স্পিকারটা বন্ধ করুন, শোনা যাচ্ছে না। আমি বলছিলাম কি, আমার একটা প্রশ্ন হলো কি, আমার মেয়ে বিয়ে করছে। হ্যাঁ, বিয়ে করার পরে বিয়ে করছে। বিয়ে করার পরে ওরা নিজেরাই অ্যাপ্লাই করেছেন। অ্যাপ্লাই করার পরে তারপরে ওরা আবার 1 বছর পরে আবার আমার নতুন করে লয়ারের কাছে মাধ্যমে নভেম্বরে ওরা নিজেরা অ্যাপ্লাই করছে, কোনো কাগজপত্র আনেনি। তারপরে এখন তো 3 মাস হয়ে গেল, কোনো কাগজপত্র কোনো কিছু আসতেছে না। লয়ার বলতেছে কি থেকে যায়, এই জন্য আমি করতে কোনো অসুবিধা হবে নাকি এটা জিজ্ঞেস করলাম। এটাই আমার প্রশ্ন। অনেক ধন্যবাদ। আপনার মেয়ের সাথে কথা বললে আমি হয়তো ক্লিয়ারলি বুঝতে পারতাম। আমরা সবসময় দেখি কি, যার কেস সে কথা না বলে অন্য কেউ তার সম্পর্কে জানতে চায়, কিন্তু আমরা যখন প্রশ্ন করি তখন সব প্রশ্নের উত্তর তাদের কাছে থাকে না। তো আমি সবসময় প্রেফার করি যেই ক্লায়েন্ট বা রেসপন্ডেন্ট বা অ্যাপ্লিক্যান্ট বা পিটিশনার, তার সাথে সরাসরি কথা বললে আমরা সঠিক জবাবটা পাই এবং আমরা তাদের প্রশ্নের উত্তরও জবাব দিতে পারি। আপনার কথায় মনে হলো যে আপনার মেয়ে তার হাজব্যান্ডের জন্য বা অ্যাপ্লাই করেছে যে ইউএসসি, ইউনাইটেড স্টেটস সিটিজেন। সো এক্ষেত্রে 3 মাস হয়ে গেছে। সাধারণত অ্যাপ্লাই করার পরে আমরা যেটা করি, আমার এক্সপিরিয়েন্সে গত বছরে এমন হয়েছে, আমি 2 মাস 16 দিনে আমাদের ম্যারেজ বেসড গ্রিন কার্ড অ্যাপ্রুভ হয়েছে এবং 2 মাস 20 দিনের মাথায় গ্রিন কার্ড আমাদের হাতে চলে আসছে। এরকমও নজির আছে। আবার কোনোগুলোর সময় বেশি লাগে, তারা যদি ইনভেস্টিগেশন করে সময় বেশি লাগতে পারে। কিন্তু যদি অ্যাটর্নি ক্লিন হ্যান্ড থাকে, অ্যাটর্নি রিপোর্টেশন ভালো থাকলে অনেক সময় তারা বুঝে যে অ্যাটর্নি ভেরিফাই করে দেওয়া মানে হচ্ছে সঠিক তথ্যটা দেওয়া হয়েছে। আপনার কথা হলো 3 মাস পর্যন্ত কোনো কাগজ আসে নাই, এটা সম্পূর্ণ ঠিক না। হয়তো আপনি ফাইল করার পরে ইমিডিয়েটলি একটা রিসিপ্ট নোটিশ আসবে যে টাকা নিশ্চয়ই আপনি পে করেছেন, টাকা ছাড়া তো আর ফাইল হয় না। অ্যাডজাস্টমেন্ট ইউ মাস্ট পে দ্য ফি। সো যেই ফিটা দিয়েছে যদি রিসিপ্ট নোটিশ এসে থাকে, তার মানে আপনার কেসটা পেন্ডিং আছে। অ্যাপ্রুভাল হয়তো অনেক সময় লাগতে পারে, কম সময় লাগতে পারে, ডিপেন্ড করে আগের ফাইলে কোনো ভুল করেছেন কিনা বা বর্তমান ফাইলের সঠিক তথ্য দিয়েছেন কিনা, একটা সাথে কন্ট্রাডিক্টরি আছে কিনা। যদি আপনি রিভিউ করে দিয়ে থাকেন সমস্যা হওয়ার কথা না। অনেক সময় যদি মিস ইনফরমেশন দিয়ে থাকেন, ফাইলটা হয়তো পেন্ডিং থাকবে, তারা তদন্ত করবে। আর কোনো সময় যদি ফাইল যদি ইনকমপ্লিট থাকে, তারা এই ফাইলটা রিটার্ন পাঠিয়ে দেবে। দেন আপনার অ্যাটর্নি অথবা আপনারা দেখে আবার নতুন করে যাচাই বাছাই করে আবার রিসাবমিট করতে পারেন। অনেক ক্ষেত্রে সমস্যা হয়, স্পন্সর ইস্যু হয়ে দাঁড়ায় যে যাকে স্পন্সর করেছে, আপনার মেয়ে হয়তো আপনার মেয়ের হাজব্যান্ডকে স্পন্সর করেছে, তার হয়তো ইনকাম আপনি যা বুঝতেছেন হয়তো তার ইনকাম এনাফ, আসলে হয়তো ইনকাম এনাফ না, তার হয়তো ডকুমেন্ট কোনো মিসিং আছে। এই ক্ষেত্রে অনেক সময় ডিলে হতে পারে। অনেক সময় USCIS সম্পর্কটা ভেরিফাই করে। আপনি যেমন ইজিলি বলতেছেন বিয়ে করেছে, তারা কিন্তু প্রতিটা কেস মনে করে যে বিয়েটা হয়তো গ্রিন কার্ডের উদ্দেশ্যে বিয়ে হয়েছে। যদি তারা গ্রিন কার্ডের উদ্দেশ্যে বিয়ে মনে করে, তারা এটা সঠিক তদন্ত করার পরেই দেবে। আর যদি সন্দেহ না করে, তখন ইজিলি এটা হয়ে যায় 3 মাসে হয়ে যায়। 3 মাসের পর গ্রিন কার্ডও হয়ে যায়, ইন্টারভিউ হয়, আমাদের গ্রিন কার্ডও চলে আসছে আমাদের কাছে। অনেক ধন্যবাদ দর্শক, নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। হাসান রাজীব, আপনার এই সামান্য একটি প্রশ্ন, যদিও এটার উত্তর আমরা ইতিমধ্যে দিয়েছি,
তারপরে 4-5 বার করে দেওয়ার কারণে আমাদের অন্য যারা দর্শক আছেন তাদের প্রশ্নগুলো চলে গেছে এবং সেই প্রশ্নগুলো কিন্তু আমরা দিতে পারছি না। আপনার প্রশ্নটা একবার করলেই নিশ্চয়ই উত্তর দেওয়ার মতো হলে অবশ্যই দিতাম। তবুও আপনি যখন লিখেছেন হাসান রাজীব, তিনি বলছেন যে এখন কি অ্যাসাইলামের গ্রিন কার্ডগুলো অ্যাপ্রুভ হচ্ছে? ধন্যবাদ। অ্যাসাইলামের গ্রিন কার্ড অ্যাপ্রুভ হচ্ছে বলতে আপনারা জানেন সব ভেরিফাই করার পরেই অ্যাপ্রুভ হচ্ছে, কারণ আপনারা বাংলাদেশ থেকে বা তৃতীয় বিশ্বের অনেক ডকুমেন্ট তারা এখনো বিশ্বাস করে না। অতীতে বিশ্বাস করতে, এখন তারা এগুলো মনে করে যে সবগুলো ম্যানিপুলেট করা। এখন এই জন্য তারা তদন্ত করে সাপেক্ষে ভিসা হচ্ছে, গ্রিন কার্ড হচ্ছে। কিন্তু আপনাদের একটা মনে রাখতে হবে, কিছুদিন আগেই আমি জাস্ট এক্সাম্পল দিয়ে কথা বলছি আপনার সাথে, যে প্র্যাকটিক্যাল কথা বললে মানুষজন বুঝতে পারে। আমাদের এই টিভিএন 24 এক ভদ্রলোক প্রশ্ন করেছিল যে তার গ্রিন কার্ড পেন্ডিং আছে, ম্যান্ডামাস করবে কিনা, অ্যাসাইলামের গ্রিন কার্ড তার অ্যাপ্লিকেশন পেন্ডিং, ম্যান্ডামাস। আমি বলছিলাম যে আপনি যদি ম্যান্ডামাস যদি ক্লিন হ্যান্ড থাকে, আপনি যদি সবকিছু স্বচ্ছ থাকে, আপনি ম্যান্ডামাস করতে পারেন। আর স্বচ্ছ না থাকলে আপনি ম্যান্ডামাস করবেন না, আপনি অ্যাটর্নির সাথে সরাসরি কথা বলেন। সেই ভদ্রলোক গত 2 সপ্তাহে কল দিল কান্নাকাটি করে যে স্যার আপনার কথা তো শুনি নাই আমি। সো আমি একজন নিউ জার্সি একজন অ্যাটর্নির কাছে গিয়েছিলাম, সে ম্যান্ডামাস ফাইল করেছে, আমার কেসটা এখন পুরো আবার ব্যাক টু ইমিগ্রেশন কোর্টে পাঠিয়ে দিয়েছে। সো এইটা আমরা দেখেন টিভির মাধ্যমে এইটা সার্ভিস দেওয়ার চেষ্টা করি। সে এখন কান্নাকাটি অবস্থা, ওই লোক 5,000 টাকা নিয়েছে, তার সাথে আবার প্রশ্ন করলো যে পাঠায়, সে বলে এই লয়ার নাকি বলছে যে, তার সাথে ফোনে কথা হচ্ছে, লয়ার নাকি বলছে যে আপনি এক কাজ করেন, ইউ টক টু ইমিগ্রেশন লয়ার। তো আরও তার থেকে আরও 300 টাকা নিচ্ছে। তো সে বলতেছে স্যার আমি তো ওনার কাছে টোটালটা দিচ্ছিলাম, সে আমার কাছে ইমিগ্রেশন তো আপনারাই করতে পারতেন। আমি বলছিলাম যে আমি বলছিলাম যে আপনার ক্লিন হ্যান্ড হইলে আমরাই করতে পারতাম, ক্লিন হ্যান্ড হইলে আসেন না, হইলে আসেন না। কারণ এইভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করে, তারপর লোকজন আবার মিসগাইডেড হয়। কারণ অনলাইনে এমন বিজ্ঞাপন তারা দেখে, মনে হয় আজকে থেকে কালকেই তার সব হয়ে যাবে। একজন আসলো আজকে যে সে তার ফিয়ান্সে ভিসায় তার ওয়াইফকে নিয়ে, যত তারা 3 মাসে নিয়ে আসতে পারবেন কিনা, কেন তার সমস্যা কি, তার বাবা অসুস্থ। তাই আমি বললাম যে আপনার বাবার সাথে আপনার ওয়াইফের কি ফিয়ান্সের কি সম্পর্ক, তাকে এক লয়ার বলছে এগুলা হবে। তা আমি লয়ারকে দোষারোপ করবো না, আপনারা যত বেশি এক্সাইটেড থাকেন, যা শুনেন তাই বিশ্বাস করেন। সে বলছে একজন নামি দামি খুব আমেরিকার বেস্ট, আমি আমেরিকার বেস্ট, আমাদের থেকে বেস্ট তো এইসব কিছু হইতে পারে, আমরা তো সব কিছু কালচার বুঝি, সব বুঝি। সে হয়তো অনলাইনে বেস্ট, কিন্তু বাস্তবে আমরা বেস্ট। সে অনলাইনে এমন বিজ্ঞাপন দিচ্ছে, সে মধ্যে বললে 2 মাসে তার ওয়াইফকে নিয়ে, তার হবু ওয়াইফকে নিয়ে আসবে। সেই কথা আপনারা, আমি বলি সোশ্যাল মিডিয়ার কারণে অনেকেই বিভ্রান্তিকর পরিস্থিতি যাচ্ছে, এবং যারা লয়ার না তাদের কাছ থেকে এমন পরামর্শ নিচ্ছেন যা তাদেরকে আপনি অ্যাকাউন্টেবল করতে পারবেন না। সো এক্ষেত্রে টিভিএন 24 যে সার্ভিসটা দিচ্ছে, রিয়েল লয়ারগুলা আপনাদের দর্শকরা কথা বলছি আমরা, শুধু আমি একা না, আরো কয়েকজন অ্যাটর্নি এখানে আসে, অ্যাটর্নি ছাড়াও অনেকে আসে, আমি তাদেরটা ভেরিফাই করবো না। অ্যাটর্নিদের কথা সবসময় ভেরিফাইড। আমি বলবো যে অ্যাটর্নি যারা নামের নিচে থাকে, দে আর মাস্ট ভেরিফাইড, কারণ তাদের লাইসেন্সের রেসপন্সিবিলিটি। আমি ছাড়াও যারাই আসেন না, কারণ তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এখানে এসে আপনাদের পরামর্শ দিচ্ছে। আপনার পরামর্শটা সঠিকভাবে বোঝার চেষ্টা করেন, এর থেকে বেশি আর বোঝানোর কিছু নাই। বাংলায় কথা বলছি, নিজের ভাষায় কথা বলছি, প্রতিটা ওয়ার্ড আমরা এক্সপ্লেন করছি। এরপরে যদি আপনার না বুঝেন, অন্য কোথাও যান যে গুরু খুব সুন্দর অ্যাডভার্টাইজমেন্ট দেখে, তো দ্যাটস ইওর রেসপন্সিবিলিটি। আমাদের এক্ষেত্রে কোনো কিছু করার নাই। অনেক ধন্যবাদ হাসান রাজীব, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। আমি বলবো? জি আপনি বলুন। আচ্ছা, আমার নাম মোহাম্মদ আমিরুল ইসলাম। জি, আমি 2013-তে, হ্যাঁ, আপনি তো এই প্রশ্ন করেছিলেন, আপনার মেয়ের এটা তো উত্তর দিলাম আমরা। কই আমরা কিন্তু পাই নাই উত্তর। হ্যাঁ, মহিউদ্দিন সাহেব তো, হ্যাঁ 2013-তে করেছিলেন, অ্যাপ্রুভ হয়েছে, সেপ্টেম্বরের 9 তারিখে কাগজপত্র দিয়েছেন, পেন্ডিং আছে ইত্যাদি ইত্যাদি বলছেন না? হ্যাঁ, আপনার প্রশ্ন তো, আচ্ছা আবার বলুন আপনি। আচ্ছা ভাই, কথা হলো যে ফাইলটা তো, আচ্ছা আপনার কথা আমরা রমজান মাস
আপনাদের কথা আমরা শুনছি, ধৈর্য ধরে শুনতে চাচ্ছি। সো এই ক্ষেত্রে আপনি যদি পোর্টাল ওপেন হয়ে থাকে, আপনি সব ডকুমেন্ট অবশ্যই দেবেন। পোর্টাল কি ওপেন হয়েছে আপনারটা, না হয় নাই? উনি নাই এখন। আচ্ছা, উনি না থাকলে আবার বলে দিচ্ছি, পোর্টাল ওপেন হলে আপনি সব ডকুমেন্ট জমা দিবেন। আপনি সিভিক যত ডকুমেন্ট রিকোয়ার সব জমা দিবেন, এফিডেভিট সাপোর্টের ফি দেবেন। সব ডকুমেন্ট জমা দেওয়ার পরে ডকুমেন্টারি কোয়ালিফাইড হওয়ার পর তারা পেন্ডিং থাকবে। আপনার যখন ভিসা নাম্বার অ্যাভেলেবল হবে তখনই আপনাকে ইমেল আসবে এবং চিঠি আসবে। আর যদি পোর্টাল ওপেন না হয়, ইউ হ্যাভ টু ওয়েট টু সি ওয়েন দ্য পোর্টাল ইজ ওপেন। অনেক ধন্যবাদ আমিনুল ইসলাম। এবং সেক্ষেত্রে আপনার বলা হয়েছিল যে আপনি যেহেতু ইউএস সিটিজেন, তো ইউএস সিটিজেন হিসাবে আপনার যে এই আবেদন করেছেন 2013 সালে, এখন 2011 সাল চলছে, তো এমনিতেই সব কিছু ঠিক থাকলো 2 বছর, এমনিতেই পরে হয়তো আপনার এই বিষয়টি আসতে পারে, কার্যকরী হতে পারে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আর আপনি হয়তো ভয়ে আছেন ভিসা পজ আপনার ক্ষেত্রে কতটুকু এফেক্ট হবে, কিন্তু ভিসা পজটাই 2 বছরে আমি শিওর উঠে যাবে, আপনার ভয়ের কোনো কারণ নাই। আমরা একটু ওই জেনিফ হাসানের প্রশ্নটি দিয়ে আবার টেলিফোনে যাব। তিনি বলছেন যে আমি সম্প্রতি ইউএস সিটিজেন হয়েছি, আমার একটি বিবাহিত 35 বছরের ছেলে আছে। আমার ছেলে B2 ভিসাতে কি স্ত্রী বোধহয় হবে, স্ত্রী সন্তান সহ ইউএসএ এসে অ্যাসাইলাম করেছে। প্রশ্ন হচ্ছে, আমি কি আমার বিবাহিত সন্তানের জন্য I-130 এবং অ্যাডজাস্টমেন্ট অফ ফাইল করতে পারবো কিনা B2 ভিসা ওভারস্টে হলেও? ধন্যবাদ। যদি আপনি ইউএস সিটিজেন হয়ে থাকেন, আপনার অধিকার আছে, আপনার বিবাহিত অবিবাহিত যে কোনো ছেলে মেয়ের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন, I-130 অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু এই দিস পিরিয়ডে যদি আপনার সন্তান আমেরিকাতে এসে আনডকুমেন্টেড হয়ে যায়, ওভারস্টে করে, তখন বর্তমান যে লতে আপনাকে সমস্যা করবে এবং 6 মাসের বেশি ওভারস্টে করলে 10 ইয়ার দেশের বাইরে থাকতে হয়। যদি ট্রাম্প প্রশাসন ক্ষমতায় থাকে, ইন ফিউচারে হয়তো এগুলো খুব কঠিন আকার ধারণ করবে। কিন্তু ডেমোক্রেট যখন ক্ষমতায় ছিল, আমরা অনেক কেস করেছি, তারা এগুলা খুব একটা গুরুত্ব দেয় নাই, তারা অ্যাপ্রুভ করে দিয়েছে এবং গ্রিন কার্ডও হয়েছে ভাই বোন মা বাবার মাধ্যমে। কিন্তু এই বর্তমান প্রেক্ষাপটে যারা এই অবস্থায় আছেন, তাদের কিন্তু এই যে ওভারস্টেটা এবং আনডকুমেন্টেড থাকাটা খুব সিরিয়াসভাবে ধরছে। প্রসঙ্গত উল্লেখ্য যে বর্তমানে অনেক লোক অ্যারেস্ট হচ্ছে। আমি বললে মানুষ ভাবে হয়তো ভয় দেখাচ্ছে, এটা ভয় নেবেন না, সতর্কতা হিসাবে নেবেন। আমরা চাই আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, কোনো ঝামেলায় না জড়ান, কিন্তু লটা আপনাকে জানতে হবে, তাহলে সতর্ক থাকবেন। অনেকেই অ্যাসাইলাম ফাইল করেছে, তাদের ওয়ার্ক পারমিট আছে, এমনকি 5 ইয়ার্স ওয়ার্ক করেছে, ভালো কাজ করছে, গাড়ি আছে, বাড়ি আছে, সুখে শান্তিতে ছিল, কিন্তু যেহেতু তারা ওভারস্টে করেছিল অ্যাসাইলাম ফাইল করার পূর্বে, ধরেন একজন আসছে 5 ইয়ার্স মাল্টিপল ভিসা নিয়ে আসছে, কিন্তু প্রতিটা এন্ট্রিতে তাকে দেওয়া হয় 6 মাস পর্যন্ত আমেরিকায় থাকার। এর পরবর্তীতে যদি এক্সটেনশন না করে সে যদি একদিনও থাকে আমেরিকার ভিতরে, দ্যাট মিনস ইট ইজ কল ওভারস্টে। এবং এই ওভারস্টে করার কারণে অনেককে গ্রেফতার করছে। এখন বাফালোতে প্রতিনিয়তই খবর পাচ্ছে গ্রেফতার হচ্ছে, তার অ্যাসাইলাম কেস পেন্ডিং আছে, তার ওয়ার্ক পারমিট আছে, গাড়ি আছে, বাড়ি আছে, তাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। কেন? সে ওভারস্টে করার কারণে তারা এগুলো আইস পিক আপ করে নিয়ে যাচ্ছে। তারপর বন্ড হিয়ারিং হতে পারে, নাও হতে পারে, সিচুয়েশন কিভাবে আসছে। সো এগুলো আপনারা সতর্ক থাকবেন। যারা ওভারস্টে করেছিলেন কোনো সময়, তাদের সতর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ জেনিফ হাসান আপনার প্রশ্নের জন্য। মোহাম্মদ টি আহমেদের প্রশ্নটি এক কথায় শেষ করবেন। উনি বলছেন, ইউ ভিসা রিসিপ্ট নোটিশ পেতে কতদিন লাগে? রিসিপ্ট নোটিশ ফাইল করার সাথে সাথে পাই যান রিসিপ্ট নোটিশ, কিন্তু অ্যাপ্রুভের কথা বলেন, অনেক সময় লাগে। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি জি, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি কবি মাসে নিউ ইয়র্ক থেকে বলছিলাম। জি জি, আমি ওই 3 মাস হলো যে অ্যাসাইলাম সাবমিট করছি, B2 ভিসা এসেছিলাম। জি হ্যাঁ, এবং ভিসার মেয়াদ থাকা অবস্থায় এই অ্যাসাইলাম সাবমিট করছি। জি 3 মাস হলো। আর 1 মাস হলো আমি ইউএসসিএস অফিসে হাজির হয়ে ইন্টারভিউটাও দিয়েছি। জি তো এখন পর্যন্ত কিছু জানাই নাই। তো বর্তমানে আমার স্ট্যাটাসটা কি হবে, বা আমি রাস্তাঘাটে চলাচল করতে গেলে আমি কি নিয়ে চলাচল করব?
এটা একটু পরামর্শটা জানতে চাই। ধন্যবাদ। প্রথমত আপনি আপনার যে অ্যাটর্নি আছে যার মাধ্যমে ফাইল করেছেন তার পরামর্শ গ্রহণ করবেন। এই ক্ষেত্রে যদি কারো অ্যাটর্নি প্রেজেন্ট থাকে আমরা ওইসব চলমান কেসে কোনো পরামর্শ দেই না, দেওয়ার চেষ্টা করি না, কারণ আপনার অ্যাটর্নি নিশ্চয়ই দক্ষ অ্যাটর্নি আপনাকে সে পরামর্শ দিয়েছে, তার পরামর্শের অবশ্যই আপনি ফলো করবেন যদি সে অ্যাটর্নি এট ল হয়ে থাকে। আর যদি আপনি অ্যাটর্নি এট লর সাথে যোগাযোগ না করে থাকেন, থার্ড পার্টিতে করে থাকেন, তাহলে আপনার সত্তর উচিত হবে একজন অ্যাটর্নি এট লর সাথে আপনি এঙ্গেজ হওয়া, তার G20 নেওয়া এবং তার সাথে আপনি কাজ করা। এবং এই ক্ষেত্রে আপনার যদি অ্যাসাইলাম যেহেতু ইন্টারভিউ হয়ে গেছে, আপনি কাগজটার সাথে রাখবেন এবং আপনার ওয়ার্ক পারমিট তো এখনো হয় না, যেহেতু 5 মাস মাত্র হয়েছে। এই ক্ষেত্রে আপনার উচিত হবে ওই যে ইন্টারভিউ হয়েছে কাগজটা রাখলে আপনি সেফ, যে তারা জানবে যে আপনি এইখানে পেন্ডিং অ্যাসাইলাম আপনার চলছে। এটা আপনাকে সাথে রাখাটা উচিত। তবে ইচ্ছাকৃতভাবে কোনো ধরনের ক্রাইমে জড়াবেন না, কোনো ধরনের অন্যায় কাজে জড়াবেন না, কারোর সাথে মারামারিতে লিপ্ত হবেন না। আপনি কোনো লার্জ গ্যাদারিং যেখানে ধরেন আইসের রেড হওয়ার সম্ভাবনা থাকে ওই সব জায়গায় যাবেন না। এবং আপনারা ট্রাভেল করতে খুব সতর্ক থাকবেন। অনেকে ইচ্ছা করে এখানে থাকেন নিউ ইয়র্কে, সে কথা রয়েছে ফ্লোরিডা এখন ঘুরতে যেতে হবে তাকে, তার অ্যাসাইলাম পেন্ডিং, সে ফ্লোরিডা ঘুরতে যেতে হবে। আমি বলি যে আপনারা তো যাওয়ার কথা না, এতে এখানে কি এটাই আপনার খুব ইম্পর্টেন্ট ফ্লোরিডা যেতে হবে না, তার কার আত্মীয়র বিয়ে যেতে হবে। এমন প্রচুর অনেক লোক আছে টিভিএনে কথা বলে তারা যে ঘুরতে গেছে তারপর জেলে চলে গেছে এদিকে, তখন আর বাইর করা খুব কঠিন। বর্তমানে যে বন্ড হিয়ারিংটা একটু খুবই কঠিন হয়। বন্ড হিয়ারিং আবার অনেকে দেখা যায় যে অ্যারেস্ট হওয়ার পর আত্মীয় স্বজনরাও আর হেল্প করতে চায় না, কারণ আমরা প্রতিনিয়ত কেস দেখি, কেস আসে জেলের কেস, যে স্যার আমার এটাকে আমি বললে বন্ডের যে করব, আপনার নিকট আত্মীয় বা কেউ আসে যে তারা যোগাযোগ করতে, তাদের যে সিটিজেন সার্টিফিকেট লাগে, তাদের ট্যাক্স রিটার্ন লাগে, তাকে যে এইরকম স্পন্সর না গ্যারান্টর আর কি। কিন্তু তারা অনেকে দেখা যায় প্রথম বলে স্যার কোনো সমস্যা, পরে দেখা যায় কেউ দিতে চাচ্ছে না, কারণ এখন এমন টাইট হয়েছে যে অনেকে নিজেরা নাগরিকরা নিজেও ভয় পায় আপনাকে হেল্প করতে। সেক্ষেত্রে আপনাদেরই উচিত হবে সতর্ক থাকা, ঝামেলা যেন না হয়। অনেক ধন্যবাদ জনাব কবির, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আব্দুর রহমান সাজেল তিনি একটি প্রশ্ন করেছেন যে F2A গ্রিন কার্ড হোল্ডার পিটিশন ফাইল I-130 from its pending still and beneficiary also living in the US. Priority date is visa current green card holder wife can file I-485, beneficiary is legal entry. খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি অ্যাপ্লিক্যান্ট বা পিটিশনার যে আপনার জন্য পিটিশন করেছে আপনার স্পাউস যদি হয়ে থাকে এবং তার যদি গ্রিন কার্ড থাকে, যে বেনিফিশিয়ারি মাস্ট হ্যাভ অলওয়েজ তার স্ট্যাটাস থাকতে হবে। কোনো কারণে বেনিফিশিয়ারি যদি তার স্ট্যাটাস লিগ্যাল স্ট্যাটাস না থাকে, তাহলে গ্রিন কার্ড হোল্ডার কখনোই তাকে অ্যাডজাস্টমেন্টের অ্যাপ্লিকেশনে গ্রিন কার্ড হবে না। গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু এটা আলটিমেটলি ইন্টারভিউতে গেলে হবে না, কিন্তু সিটিজেন হলে আবার এটা হবে। সো আমি রিকোয়েস্ট করব এইসব ক্ষেত্রে যারা বেনিফিশিয়ারি আছেন তারা অবশ্যই স্ট্যাটাসটা ধরে রাখবেন। যদি ট্যুরিস্ট ভিসায় আসেন আপনি এক্সটেনশন করে রাখবেন, স্টুডেন্ট ভিসায় থাকেন আপনি স্টুডেন্ট ভিসায় আপনি অ্যাক্টিভ থাকবেন, সেভের জন্য অ্যাক্টিভ থাকবে, ভিসার জন্য রিভোক না হয়। ভিসা যদি রিভোক হয়ে থাকে আপনাদের কারো, যদি আপনার ওয়াইফ বা হাজব্যান্ড যদি আমেরিকান গ্রিন কার্ড হোল্ডার হয়, সে কিন্তু আপনাকে আর গ্রিন কার্ড দিতে পারবে না। সো এই ক্ষেত্রে আপনার ডিপোর্টেশনের রিস্ক থেকে যায়। আর যদি সিটিজেন হয়ে থাকে আপনার পিটিশনার, তাহলে আপনাকে যদি ওভারস্টেও করেন কিছু সময় 6 মান্থ পর্যন্ত, তারা কিন্তু আপনাকে গ্রিন কার্ড দিতে পারে। আমরা এমনও কেস করেছি 23 বছর যাবত এই দেশে ছিল আনডকুমেন্টেড, মানে তার কোনো কেস পেন্ডিং ছিল না, কোনো কিছু ফাইল করে না, তার মেয়ের অ্যাপ্লিকেশনে আমরা তাকে গ্রিন কার্ড হয়েছে উইদিন 5 মান্থস। সো এই ক্ষেত্রে আপনারা প্রতিটা, আমি সবাইকে বলি যে আপেল আর কমলা একসাথে মিক্স মানে সমান না, প্রত্যেকটা কেস ইজ ডিফারেন্ট। আপনি হয়তো মনে করছেন আপনার বন্ধুরটা হয়ে গেছে আপনারটা হবে না কেন, তার ডিটেলস আপনি জানেন না। সো এই ক্ষেত্রে একজন কম্পেয়ার করার সময় বুঝতে হবে আমরা কম্পেয়ার করার মতো কিনা। সো এভরি কেস ইজ ইউনিক। আপনারা কারোর সাথে কম্পেয়ার করে যে আমারটা হয়েছে তারটা হবে না কেন, তারটা হয় না আমারটা হবে না, এইরকম করবেন না। সো আপনি আপনার অধিকার সচেতন হন এবং সঠিক তথ্য জানুন, এটাই আপনার জন্য
খুবই গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ আব্দুর রহমান সাজেল, আশা করি আপনার উত্তর পেয়েছেন। মোহাম্মদ টি আহমেদ, আপনার প্রশ্নের উত্তরটি এর আগেই দিয়েছি, যদিও আপনি আবার করেছেন। তো আমরা একটু আলোচনায় যাই, যেহেতু আমাদের বিষয় একটাই, একটু আবার আলোচনা শেষ আমরা না? 40 একটু মিনিট হয়ে গেছে। না, এখনো একটু সময় আছে আমাদের হাতে। 37 মিনিট। হ্যাঁ, আমাদের হাতে এখনো 4-5 মিনিট আছে। তো আমি যে প্রশ্নটা আপনাকে করেছিলাম যে মোশন টু রিওপেন আসলে কি, এবং এটা মোশন টু রিকনসিডার থেকে কিভাবে আলাদা? ধন্যবাদ। মোশন টু রিওপেন বিভিন্ন কারণে হতে পারে। আপনি কোর্টের ব্যাপারে একটা হচ্ছে ইউআইআর, এক্সিকিউটিভ অফিসার ইমিগ্রেশন রিভিউ। ইউআইআর হচ্ছে কোর্টের ব্যাপারটা। আর ইউআইআর ছাড়াও আপনি যদি অ্যাডজাস্টমেন্ট ফাইল করলেন, আপনার যেমন হাজব্যান্ড ওয়াইফ অথবা ছেলে মেয়ে তার বাবার জন্য ফাইল করলো, কোন কারণে এটা ডিনাই হয়ে গেল, তখন মোশন টু রিওপেন করতে পারেন। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ হতে পারে, অ্যাডমিনিস্ট্রেটিভ মোশন। আরেকটা হচ্ছে কোর্টের মাধ্যমে কেউ হচ্ছে ডিপোর্ট হয়ে গেল, তখনও তার জন্য আপনি মোশন টু রিওপেন করতে পারেন ইফ ইউ হ্যাভ কোয়ালিফাইড রিলেটিভ অ্যান্ড I-130 অ্যাপ্রুভ বা কোনো একটা পিটিশন দিয়ে অ্যাপ্রুভাল থাকে যেটা ভিসা নাম্বার অ্যাভেলেবল, সেই ক্ষেত্রে মোশন টু রিওপেন করতে পারেন উইথ শোয়িং অল দ্য হার্ডশিপ। যদি ডিনাই হয়তো আপনি হয়তো কেউ ডিপোর্ট হয়ে গেছে, তার হয়তো আর কোনো ল এক্সিস্টেড নাই, সে হয়তো অ্যাপিলও করে না, অ্যাপিলও ডিনাই, সব কিছু নিয়ে সে চাইলে হয়তো মোশন টু রিওপেন করতে পারে। কিন্তু বর্তমান প্রশাসনের ক্ষেত্রে যদি ভালো গ্রাউন্ডস না থাকে তারা দিচ্ছে না। এই ক্ষেত্রে হয়তো ইমিগ্রেশন যদি আপনি দুর্বল কেস মনে করেন, তাহলে মোশন টু ডিপোর্টেশন প্রাপ্ত যারা তাদের কেস মোশন টু রিওপেন করা উচিত না। কারণ হচ্ছে ইমিগ্রেশন হয়তো ভুলে গেছে আপনি কোথায় আছেন, কিন্তু আপনি যদি মোশন টু রিওপেন করে জানান দিচ্ছেন যে সব তথ্য দিতে হবে, আপনি এখানে আছেন, তারা হয়তো আইসকে যদি ইনফর্ম করে আইস আপনাকে পিক আপ করতে পারে। এটা অস্বীকার করার কিছু নাই। এবং এই ক্ষেত্রে আমি সবসময় অনেস্টলি কথা বলার চেষ্টা করি, শুধুমাত্র ব্যবসায়িক মনোভাব না। ক্লায়েন্ট যদি করতে চায় তারা সঠিক তথ্য জেনে ফাইল করে খেতে, লিগ্যাল কনসিকুয়েন্স কী হতে পারে তারা জানা উচিত, তারপরে তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। তো সেক্ষেত্রে মোশন টু রিকনসিডারের সাথে এটা পার্থক্যটা কি? মোশন টু রিকনসিডার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ। যদি আপনার কোনো কারণে যদি কোনো পিটিশন ডিনাই হয়ে যায়, আপনি মোশন টু রিকনসিডার করতে পারেন সেম ডকুমেন্ট দিয়ে, বা পরবর্তীতে নতুন কোন ডকুমেন্ট অ্যাড করে আপনি রিকনসিডার করতে পারেন। সো তাদের অ্যাডমিনিস্ট্রেটিভলি করা যায়। অনেক ধন্যবাদ এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনার জন্য একটা সুখবর আছে, আপনার একজন দর্শক চমৎকারভাবে আপনার প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে আসসালামু আলাইকুম মঈন ভাই, আপনি এত সুন্দর কথা বলার জন্য ধন্যবাদ, আমি আপনার কথা শোনার জন্য অপেক্ষা করি। আয়েশা মিয়া, আপনার এই চমৎকার কমপ্লিমেন্টসের জন্য আপনাকেও ধন্যবাদ। এই কারণেই আমরা ওনাকে আমাদের অনুষ্ঠানে বেশি বেশি করে চাই যে আপনারা অনেক পছন্দ করেন তাকে, সুন্দর করে তিনি ব্যাখ্যা করেন, সবগুলোই চমৎকারভাবে ভয় না দেখিয়ে আশ্বস্ত করে সত্যিকারের তথ্য তিনি তুলে ধরেন। এক্ষেত্রে আপনার কাছে একটু আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি যে কোন পরিস্থিতিতে একজন আবেদনকারী মোশন টু রিওপেন করার যোগ্য হন? নতুন তথ্য বলতে বা আইনি কি বোঝায় এক্ষেত্রে? ধরেন কোনো কারণে আপনাদের I-130 45 ডিনাই হয়ে গেল, তখন দুইটা অপশন থাকে, একটা মোশন টু রিওপেন, মোশন টু রিকনসিডার। ওইটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং বলতে পারি আমরা। সো এই ক্ষেত্রে আপনার নতুন এভিডেন্স, যেটা আগে হয়তো আপনারা দেন নাই, বর্তমানে নতুন এভিডেন্স দিতে চাচ্ছেন, এফিডেভিট আগে দেন নাই, কোনো কারণে আপনি পান নাই বা কোনো কারণে অ্যাভেলেবল ছিল না, নতুন ডকুমেন্ট অ্যাভেলেবল হয়েছে, আপনি দিতে পারেন। হয়তো আপনি জয়েন্ট পিকচার দেন নাই, অথবা আপনি যেগুলো দিতে ভুলে গেছেন এগুলো আবার নতুন করে দেওয়া যায়, দিয়ে চেষ্টা করা যায়, অথবা নিউলি ফাইল করা যায়। অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে যেগুলো হয় অনেক সময় তারা মোশন টু রিওপেন না করে বা রিকনসিডার না করার সময়, যদি আমরা অ্যাটেন্ডার যখন দেখি যে পুরোটাই রিওপেন করলে সময় বেশি লাগবে, আমরা ডাইরেক্ট নতুন করে ফাইল করে দিই, টাকা একটু বেশি যায়, কিন্তু উই ওয়ান্ট টু মেক শিওর দ্য কেস ইজ গ্রান্টেড। খুব ছোট্ট একটা প্রশ্ন নিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব যে 90 দিনের একটা ডেডলাইনের বিষয় থাকে, এই 90 দিনের ডেডলাইন কেন এত গুরুত্বপূর্ণ, বা কোন কোন ক্ষেত্রে এই সময়সীমার ব্যতিক্রম করা যায়? 90 দিনের ডেডলাইন থাকে যে কোনো পিটিশনের ক্ষেত্রে। যখন RFE রিকোয়েস্ট ফর এভিডেন্স আসে, তখন তার কোনো সময় 90 দিন, কোনো সময় 87 ডেজ, কোনো সময় তারা ধরে পেতে 30 দিনও দিতে পারে, ডিপেন্ড করে নেচার অফ দ্য পিটিশন এবং নেচার অফ ডকুমেন্টস দ্যাট নিডেড। সো এই ক্ষেত্রে আপনাদেরকে আমাদেরকে যারাই ফাইল করে তারা সঠিক তথ্য উপস্থাপন করে, ওই দিনের ভিতরে না দিলে অ্যাসিউম করা হয় যে আপনি পিটিশনটা বা অ্যাপ্লিকেশনটা অ্যাবান্ডন করেছেন। তো এই ক্ষেত্রে এই তারিখটা অনুযায়ী ডকুমেন্ট তাদের হাতে না পৌঁছালে ইউ আর এট রিস্ক। এই ক্ষেত্রে আপনি তড়িঘড়ি করে যত তাড়াতাড়ি সম্ভব ওই ডেডলাইনের ভিতরে কাগজগুলো জমা দিতে হবে, নাহলে আপনার কেসটা অ্যাবান্ডন হয়ে যাবে, তখন ডিসিশনটা চলে আসে। এই 90 দিন হচ্ছে একটা আপনার ওয়ার্নিংস, এরপরে ডিসিশন ফাইনাল চলে আসে।
অনেক ধন্যবাদ অ্যাটর্নি মঈন চৌধুরী। আমাদের হাতে সময় নেই, সময়ের দরিতে বাধা, সময় সীমানো টপকানো কঠিন, তাই অনুষ্ঠানে শেষ করতে হচ্ছে। যদি আরও অনেক প্রশ্ন এই ক্ষেত্রে করা যেত, সেগুলো আপাতত আর করা যাচ্ছে না। আপনিও এই রমজান মাস এবং কয়েকদিন আগে এসেছেন অনেক কষ্ট করে, যেদিন আমাদের নিউ ইয়র্ক শহর একেবারে জরুরি অবস্থার মধ্যে ছিল, স্নো স্টর্ম ছিল, আপনি এখানে না নেবে আপনাকে ওয়াশিংটন ডিএসসিতে নামিয়ে দিয়েছে এবং সেখান থেকে উবারে করে এসেছেন, সে কারণে আপনার শরীরটাও ভালো নেই। তাও সমস্ত কিছু উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং খুব সুন্দর করে আজকের বিষয়টি আলোচনা করেছেন। তার থেকেও বেশি হচ্ছে দর্শকদের অনেক প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। থ্যাংক ইউ রানা ভাই, সুন্দর উপস্থাপনা করার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে অনেকদিন পরে কথা বলেছি এবং মোশন টু রিওপেন আইনি বাস্তবতায় ভুল সিদ্ধান্ত বা তথ্যের ঘাটতিতে কতটা কার্যকর হতে পারে সেই বিষয়টি নিয়ে আমরা দুই একটি প্রশ্ন করেছি এবং সেগুলো উত্তর পেয়েছি এবং আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।